বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনার পতন হয়েছে বলে আমি মনে করি। শেখ হাসিনা সরকারের অধীনে তারা চাকরি করতে চেয়েছে। আমরা কি কোনো তরুণকে বলতে শুনেছি যে আমি শেখ হাসিনাকে সার্ভ করব না, আমি বিসিএস দিতে চাই না? তার ফিনান্সিয়াল গ্রেড, তার সোশ্যাল অবস্থান সব কিছু মারাত্মক রকম পরিবর্তন করে দেওয়ার একটা চাকরি হচ্ছে ওটা। এ না হয় চাঁদাবাজি ধরা খেলো বলে বৈষম্য বিরোধীরা কি জানেন না যে এই ঘটনা আরো হচ্ছে বিভিন্ন জায়গায়? কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত ঘোষণা করেছে। কারণটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে চাঁদাবাজি আর অভিযোগে তাদের কয়েকজন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। তো এরা যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তাদের এই ধরনের আচরণকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি একটা জিনিস একটু দ্বিমত প্রকাশ করি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনার পতন হয়েছে বলে আমি মনে করি না। আমি যে ভাষাটা ব্যবহার করি যে মুভমেন্টের সামনে তারা ছিলেন, তাদেরকে আমরা দেখেছি, ওনারা সামনে আছেন, তারা বিভিন্ন কর্মসূচি ডেকেছেন। নেতৃত্ব বললে সেটা অর্গানাইজ করার প্রশ্ন থাকে, নেতৃত্ব বললে সেটাকে পুরো গাইড করার প্রশ্ন থাকে, সুনির্দিষ্ট ম্যানিফেস্টো থাকে, অনেক কিছু থাকে। ছিল না। এটা অত্যন্ত অর্গ্যানিক একটা ম্যাস আপরাইজিং, বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই। পৃথিবী একদিন এটা স্টাডি করবে নিশ্চয়ই। এখানে পলিটিক্যাল পার্টিস ছিল তার মতো করে, এর বাইরে ছিল বিভিন্ন সংগঠন ছিল এবং একদম স্পন্টেনিয়াস নাগরিকরা ছিল যারা কোনোভাবে অর্গানাইজ ছিল না। এখন তারা এটা যেটা করলেন, এটা আমি কোনো অবাক হই নাই। আমরা কেন যেন মনে করেছি, কেউ কেউ খুব এক্সপেক্ট করেছি, যদি আমাদের একটা ইতিহাস আছে যে তারা অসাধারণ কিছু হয়ে যাবেন এরপর। তারা কেউ অসাধারণ মানুষ নন। এই মাটিতে যেমন মানুষ হওয়ার কথা তেমনই মানুষ। ধরুন ৭১ সালে বাংলাদেশ এই রকম পরিস্থিতি তো ছিল না। আমাদের সমাজ এত করাপ্ট হয়ে যায়নি, এত নোংরা হয়ে যায়নি। আমি একটা উদাহরণ দিই। আমরা কি আজকে আমাদের সমাজে কাউকে প্রশ্ন করি, কেউ একজন চাকরি পেলো সরকারি, কদিন না যেতে একটা গাড়ি কিনে ফেললো, একটা ফ্ল্যাট কিনে ফেললো, কেউ কি প্রশ্ন করি যে এটা কিভাবে হয়েছে? সে কি এটা লুকায়? এতটাই সব খোলামেলা। আমাদের অভিভাবকরা চান তাদের সন্তানরা সরকারি চাকরি পাক, বিসিএস পাক, এবং সেই ক্যাডারগুলো সবচেয়ে বেশি লুক্রেটিভ, যেগুলোতে উপরি আয়ের ব্যবস্থা আছে। কিন্তু ৭১ সাল তো এত খারাপ ছিল না। ইভেন আমি যে সময়টা বেড়ে উঠেছি সেই সময়ও বাংলাদেশের অবস্থা এত খারাপ ছিল না। কিন্তু এই ৭১-এর পরেই আমাদের মুক্তিযুদ্ধ করে আসারা, এনারাও ঝুঁকি নিয়েছেন, কিন্তু যিনি মুক্তিযুদ্ধ করতে গেছেন ট্রেন্ড মিলিটারির বিরুদ্ধে, তিনি ট্রুলি জীবন হাতে নিয়ে দাঁড়িয়েছেন। মাসের পর মাস কষ্ট করে থেকেছেন, খেয়েছেন, জ্বরে পড়েছেন, জীবন দিতে উৎসর্গ করতে প্রস্তুত মানুষজন। কিন্তু সেই মানুষরাই পরবর্তীতে অনেক অনিয়মের সাথে জড়ালেন। এবং এটার জন্য আমি প্রায় যে উদাহরণটা দিই, আমি অগাস্ট মাসেই এদের কারো কাণ্ডের কারণে ওইটার রেফারেন্স দিয়ে কথা বলেছিলাম। ৭৩ সালে খান আতাউর রহমান আবার তোমরা মানুষ নামে একটা সিনেমা বানিয়েছিলেন। তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ করা তরুণরাও এর মধ্যে জড়িয়েছে, এসবের মধ্যে জড়িয়েছে। সেই তুলনায় এখনকার সমাজ আরও অনেক বেশি খারাপ। তারা এগুলো করারই কথা ছিল, আমি এভাবেই বলি। সুতরাং ওই সময় তারা ওই মুভমেন্ট করেছেন, তারা সামনের সারিতে ছিলেন, তারা এখন অনেক বেশি ক্রেডিট ক্লেম করতে চাইছেন যে তারা অনেক বেশি সাধু মানুষ, তারা সমাজের সব পঙ্কিলতা থেকে মুক্ত। নট নেসেসারিলি। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, ১ বছর তো পার হচ্ছে, আমি এখন জুলাইতে এই কথাগুলো প্রকাশ্যে বলা শুরু করেছি। দেখুন, এরা প্রথম রাস্তায় নেমেছিল বিসিএস চাকরির কোটা আবার ইম্পোজড হচ্ছে সেটার প্রতিবাদে। তো উনি বিসিএসের কোটা যদি উঠে যায়, তার বিসিএসের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। তো ক্ষমতাতে ছিল শেখ হাসিনা। তার মানে শেখ হাসিনা সরকারের অধীনে তারা চাকরি করতে চেয়েছেন। আমরা কি কোনো তরুণকে বলতে শুনেছি যে আমি শেখ হাসিনাকে সার্ভ করব না, আমি বিসিএস দিতে চাই না? দেখিনি এই প্রকাশ্যে। এবং তাদের চয়েস ইন মোস্ট অফ দ্য কেসেস, যে কেউ সার্চ করলেই দেখবেন, প্রশাসন এবং পুলিশ, যে দুটো ক্যাডার শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য সব হেল্প করেছে। বিরোধী দলকে দমন পীড়নের জন্য পুলিশ, নির্বাচন ম্যানিপুলেশন থেকে শুরু করে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এবং সরকার যত প্রজেক্ট, যত চুরি আছে সব এদের মাধ্যমেই হয়। তারা তো সেই ক্যাডারগুলোতে যেতে চেয়েছেন। তো আমরা কেন মনে করছি তারা খুব বিপ্লবী চিন্তার মানুষ? আমি বলছি না সবাই করাপ্ট হবেন। বিসিএস চাকরি দিয়ে যারা চাকরি করেন তার বিরাট একটা অংশ করাপ্ট না? এর মধ্যে কি যারা চাকরি পেতেন, এদের যদি কোটা তুলে নেওয়া হতো, এরা কি অনেকেই করাপ্ট হতেন না? তারা দুর্নীতিবাজ হয়ে উঠতেন। তারা যেতে চেয়েছেন ওখানে, তারা বৈষম্য বিরোধিতার কথা বলছেন, কিন্তু তিনি এমন একটা চাকরিতে যাচ্ছেন যেটা আদতে সমাজে বৈষম্য তৈরি করে। খেয়াল করুন, আপনি যদি যান, আপনি সরকারি ফ্যাসিলিটিসটা ছাড় দিলাম, যদি এই ফ্যাসিলিটিস আমরা প্রশ্ন করি,
আমাদের এই গরিব দেশে এত ফ্যাসিলিটি এদেরকে দেওয়া উচিত কিনা, যেটা বৈধ কাগজে কলমে। আর অবৈধ আর্নিং যদি চিন্তা করেন, এই সমাজে বৈষম্য সৃষ্টি করার, তার ফিনান্সিয়াল গ্রেড, তার সোশ্যাল অবস্থান সব কিছু মারাত্মক রকম পরিবর্তন করে দেওয়ার একটা চাকরি হচ্ছে ওটা, বৈষম্যের চাকরি। সেটা আবার করতে গিয়েছেন, সেটার সামনে তারা বৈষম্য বিরোধী, এটা একটা খুবই অ্যাপিলিং শব্দ, এটা সামনে এনেছিলেন। কিন্তু আসলে ঘুরে ফিরে আমরা ওই মানুষ, আমি এটাকে খুব খারাপভাবে দেখছি তাও না, কিন্তু আমি বলছি আমার এক্সপেক্ট করার দরকার নাই। একটা সমাজে যখন পচে যায় সব কিছু, শেখ হাসিনার, আমরা সেই অর্থে কখনো খুব ভালো সোসাইটি এখানে ছিলাম না, কিন্তু শেখ হাসিনার 15 বছর এটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে এই তরুণরা এর বাইরে থাকবে মনে করার কোনো কারণ নেই। আজকে তাদের সুযোগ এসছে, তারা করছেন। এ না হয় চাঁদাবাজি ধরা খেলো বলে বৈষম্য বিরোধীরা কি জানেন না যে এই ঘটনা আরও হচ্ছে বিভিন্ন জায়গায়? যারা নেতৃত্বের পর্যায়ে আছে, অনেকে তুলনায় একটু কম খারাপ মনে হতে পারে, তদবিরবাজি সমানে করেছেন। এই তরুণদের বিরাট একটা অংশ এগুলোর সাথে জড়িয়ে পড়েছেন। ওর পদোন্নতি, ওর বদলি, ওই প্রজেক্ট পাওয়ানো, ওইটা করা সেইটা করা, সমানে এগুলো করছেন। আমরা দেখি তো, বারবার বলছি, এগুলো আমরা এই সোসাইটিতে আমরা থাকি, এসব কাজ যারা করতে যান তারা এসব করে বেড়াচ্ছেন। মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি ছিল, তারা ফর্মালি এবং এর বাইরে ইনফর্মালি মারাত্মক রকম এম্পাওয়ার করা হয়েছে, এবং সরকার মনে করেছে এদেরকে মাঠে রাখতে চায়, তাদেরকে কিছু বেনিফিট দিয়ে যদি মাঠে রাখা যায়, তাদের যেহেতু কোনো মাঠের শক্তি নাই, এদেরকে রেখে তাদের এক ধরনের একটা মাস্টার প্ল্যান ছিল। সো যা যা ঘটছে ভেরি মাচ প্রেডিক্টেবল, অবাক হওয়ার কিছু।